28 জুলাই উদযাপিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে রংপুরের এক বৃক্ষ প্রেমীকে নিয়ে প্রতিবেদন। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে ২০ বছর ধরে গাছের চারা রোপণ করছেন দিনমজুর বাদশা। রংপুরের পীরগঞ্জের বাদশা মিয়ার রোপণ করা গাছের ফলের স্বাদ নেন এলাকায় সর্বস্তরের মানুষ। গাছের ছায়ায় বসে প্রাণ জুড়ায় পথচারীরা। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে ২০ বছর ধরে বৃক্ষরোপণ করছেন দিনমজুর বাদশা মিয়া। আমরা আছি রংপুরের পীরগঞ্জের মিষ্টা গ্রামে। শুনতে চাই তার মুখ থেকেই তার এই বৃক্ষরোপণের গল্প। একটু শুনতে চাই যে কতদিন থেকে আপনি গাছ লাগান, শুরুটা কীভাবে হয়েছে? যখন চারার ব্যবসা করি তখন গ্রামগঞ্জে বহু গরিব দুঃখী পাওয়া যায়, পয়সা অভাবে নিবে পায় না। আমি তো এক গরিব, তা সত্ত্বেও আমি ওদের ঘরে বলি যে বাবা তোমাকে একটা গাছ আমি দেবো, আমার তো একটা তালা গাড়ি দেওয়া লাগবে। হয়তো তারা সংগ্রহ করে দেয় বা দিবে চায়, আমি একটা গাছ গাড়ি দিই। এইভাবে গাঁতি তখন আলাদায় আমি নতুন বাড়ি পাই ছেড়ে দেই, জুম্মা ঘরে দেই। সরকারও বলে যে গাছ লাগাও, দেশ বাঁচাও। আমার তো পরিধান নেই, আমার কোনো সম্পদে দেখছি না তো আমার বাড়ি। আম গাছ, কাঁঠাল গাছ, যেটা আমার মনে চায় আমি ভেতরে ভেতরে বসা দিয়েছি। আমার এটা ধান্দা, আমার অন্য কোনো কথাই ভালো লাগে না। চারটে আমি গাছ গাড়ব, আমি শান্ত। গত 11 জুলাই ঢাকার আব্দুল করিম সাহিত্য বিষয়ক মিলনায়তনে দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2025-এর বৃক্ষশাখা সম্মাননা পেয়েছেন বাদশা। এ সম্পর্কে তার অনুভূতি জানতে চাই আমরা। এই যে একটা প্রাইজ পানো, টাকা পানো, আমি আনন্দ। এই বয়সে আমার খুব কষ্ট হলে আমি এখন খুশি। এ যাবতে আমার গাছ না হলে 30,000-এর কাছে গেছে। বয়সের ভারে বাদশা নুয়ে পড়লেও তার গাছগুলো এখন চিরযৌবনা। তার তেমন কোনো চাওয়া নেই, কিন্তু সরকার যদি তাকে পৃষ্ঠপোষকতা করে, তার হয়তো এই যে বৃক্ষরোপণের যে এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই যে স্লোগানে যে তার বৃক্ষরোপণের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। তিনি কিন্তু এটাও জানিয়েছেন। ফেরদৌস জয়, দীপ্ত টেলিভিশন। ছিটমহল বিনিময়ের 11 বছরে দৃশ্যমান জীবনযাত্রা পাল্টে গেছে বিলুপ্ত ছিটমহলবাসীর। দীর্ঘ 68 বছর বন্দি জীবন কাটানোর পর তারা এখন যুক্ত হয়েছে উন্নয়নের মূলধারায়। আমাদের ছিটমহল বিনিময়ের পর আমরা মোটামুটিভাবে সকল সাইট, আমরা কমিউনিটি ক্লিনিক পেয়েছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি। এখন আমাদের এখানে মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, আমরা এই কলেজে পড়াশোনা করতে পারতেছি। কিন্তু আমাদের এখন চাওয়া পাওয়া আরও কিছু আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো এমপিও করা হয়নি সেগুলো যেন এমপিও হয়। মানে দীর্ঘ বঞ্চনার পরে যে জিনিসগুলো আমরা পাইনি, দীর্ঘ 11 বছর পর আমরা সেই জিনিসগুলো পেয়েছি। এই দৃশ্য কুড়িগ্রামের সর্ববৃহৎ ছিটমহল ডাশিয়াছড়াতে। এখানে লোক সংখ্যা প্রায় 15,000-এর অধিক। আমরা বিলুপ্ত ছিটমহলবাসী 68 বছর বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি। আমরা সবচেয়ে বড় যে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছি, যেটি আমাদের গর্ব এবং অহংকার। এবং ইউনিয়ন পরিষদ হলে এখানকার মানুষ নাগরিক সেবাটা সুষ্ঠুভাবে পাবে বলে আমাদের সকলের বিশ্বাস। সরকার একটা প্রত্যাশা দিয়েছিল, আমাদের আশা দিয়েছিল আমার এই ডাশিয়াছড়াকে একটা স্বতন্ত্র ইউনিয়ন দিবি, কিন্তু আজ পর্যন্ত সেটা পাইলাম না। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে 162টি ছিটমহল বাংলাদেশ এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় 111টি এবং ভারতের সঙ্গে যুক্ত হয় 51টি ছিটমহল। বিলুপ্ত ছিটমহল ডাশিয়াছড়া থেকে মোহাম্মদ ইউনুস আলী, দীপ্ত সংবাদ, কুড়িগ্রাম। কনক্রিটের এই শহরে এ যেন সবুজের রাজ্য। তবে সারি সারি কাঠগোলাপ, আমিনি, বেলি, অ্যাডিনিয়াম সহ বিভিন্ন প্রজাতির নানা ধরনের ফুলের গাছ। পাশেই রয়েছে থাই মাল্টা, আনার, ড্রাগন সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছও। এই সবুজ স্বপ্নের কারিগর রাজশাহীর তরুণ উদ্যোক্তা আতিকা খাতুন বিপাশা। এই গল্পই শুনবো তার কাছ থেকে।
2018 সাল থেকেই ছাদে বাগান করা শুরু করে দিই, আমার শখের গাছ সংগ্রহ করা শুরু করে দিই। ফেসবুকে বিভিন্ন গাছের গ্রুপ থাকে, সেই গাছের গ্রুপে আমি বিভিন্ন গাছের গ্রুপের সঙ্গে যুক্ত হই এবং সেখানে নানা ধরনের গাছের কোয়ালিটি আমি দেখি। তারপরে আমি যেসব গাছগুলো লাগাই সেই গাছগুলো যখন বিভিন্ন জায়গার মানুষকে আমি অনলাইনের মাধ্যমে গাছ গিফট করা আমি শুরু করি। ছোট ছোট গাছ কুরিয়ারের মাধ্যমে প্যাকেট করে করে আমি পুরো বাংলাদেশে গিফট করতাম। তারপর থেকে আমি ভাবলাম, চিন্তা করলাম যে আমি কেননা কিছু যদি আমি গাছ সেল করতে পারি আমি তাহলে নতুন কালেকশন বাড়াতে পারবো। তারপরে আমি কিছু কিছু করে অল্প অল্প করে সেল পোস্ট দেওয়া শুরু করি, কিন্তু একদম শুরু থেকেই আমি খুব ভালো সাড়া পাই এবং প্রথম অবস্থাতেই আমার প্রায় 50,000 টাকার মতো অর্ডার চলে আসে। তারপরে তখন থেকেই আমি গাছ এই সেলিংটা আমার শুরু হয়ে যায় অনলাইনের মাধ্যমে। অনলাইনে আমি পুরো বাংলাদেশে গাছ সেল করে থাকি, আর হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের গাছগুলো প্যাকেটিং করে সুন্দর করে আমরা একদম বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই। আর প্রতি মাসে আমার এই গাছ নিয়ে প্রায় 30 থেকে 40,000 টাকা আর্নিং তো আছেই, আর সেই সাথে যখন আমাদের সিজন হয় সেই সময় লাখ টাকাও পার হয়ে যায় এই গাছের থেকে আর্নিংটা। আর মূলত আমার শখ থেকেই খুব বড় একটি আয়ের উৎস এই ছাদ বাগান থেকে হচ্ছে। রাজশাহীর এই ছাদ বাগানই নতুন করে আবার মনে করে দিয়েছে সেই কথা, যেখানে প্রতিটি ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, শেখায় শখও একদিন স্বাবলম্বিতার নতুন এক ঠিকানা হতে পারে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এর বাইরে যেগুলো বাকি রয়েছে সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের সময় 5 মণ চিংড়ি, 20 নৌকা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। সকালে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, টহল দেওয়ার সময় কাগাখাল, ইন্দুরকানি ও ছোট হরমাল খাল এলাকায় 3টি শুটকি ঘর পাওয়া যায়। সেখান থেকে চিংড়ি সহ এসব জিনিসপত্র জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় গত 1 জুন থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরে নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার বেলা 11:55 11 সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তারা। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সফরকালে তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবে প্রতিনিধি দলটি। বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 7ম বর্ষের বরিশাল বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল 9টায় দিনব্যাপী বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে বিভাগীয় সেরা 20 প্রতিযোগী নির্বাচিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদার এবং প্রথিত যশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। নির্বাচিতদের হাতে সম্মান
সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম ও বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমার পরীক্ষা দিয়ে খুবই ভালো লেগেছে, আর স্যার টিচারদেরও ব্যবহার খুব ভালো ছিল। যদি আমরা বাংলা ভালো করে চর্চা করি অবশ্যই তাহলে বাংলার প্রতি আমাদের একটা আগ্রহ আসবে। আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলেছে। বরিশাল বিভাগের যতগুলো স্কুল আর বিদ্যালয় আছে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে গেছেন সেখানে, এবং সেখান থেকে আমাদের নিবন্ধন কার্যক্রম চলেছে। আমাদের বরিশাল ছাড়াও আরও বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলোতেও আমাদের এই অডিশন কার্যক্রম চলবে। হবিগঞ্জে হামলার ঘটনায় এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় 50 জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে মামলাটি করেন। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের উপর হামলা চালায়। এর আগে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে এনসিপি। সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের সময় 5 মণ চিংড়ি, বিষ, নৌকা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। সকালে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, টহল দেওয়ার সময় কাগা খাল, ইন্দুরকানি ও ছোট হরমাল খাল এলাকায় 3টি শুটকি ঘর পাওয়া যায়। সেখান থেকে চিংড়ি সহ এসব জিনিসপত্র জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা বনের গহীনে পালিয়ে যায়। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় গত 1 জুন থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলছে।